প্লিজ আমার ঠোঁটের ওপর এমন অমানবিক নির্যাতন করিয়েন না, আমার কষ্ট হয় তো। শুধু কিস না, আরো অনেক কিছু করব তোমার সাথে। শুধু একটা একটা পার্ট দেখতে থাকো তুমি। উম, 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 প্লিজ এমন করিয়েন না, আমার কষ্ট হচ্ছে। আর একটা কথা বললে কিন্তু আজ সারা দিন রাত ধরে ওই ঠোঁটের উপর এমন নির্যাতন চলবে বলে দিচ্ছি। প্লিজ অপু ভাই। মায়ার কথা শেষ হবার আগেই অপু তার নরম কোমল ঠোঁটচোরা নিজের দখলে নিয়ে নিল। ওম ওম শব্দে জান বের হয়ে যাচ্ছে মায়ার, তারপরও কোনো রকম ছাড় পাচ্ছিল না সে। টানা 10 মিনিট ধরে মায়ের ঠোঁটের উপর অত্যাচার করেই চলেছে মায়ার বড় ভাইয়ের বস অপু, আর মায়া তার থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করেই চলেছে। তবে ওনার কোনো থামাথামি নাই। নিজেকে রক্ষা করার জন্য মায়ার করা ছোটাছুটির জন্য কিস করতে ব্যাঘাত হচ্ছে অপুর। তাই অপু মায়ার কোমর এক হাতে চেপে ধরে উঁচু করে দেওয়ালের সাথে মিশিয়ে নিল, আর অন্য হাতে মায়ের চুলের মুঠি শক্ত করে ধরে নিজের সাথে টেনে চেপে ধরে রুডলি কিস করতে থাকলো সে। এক কথায় যাকে বলে ঠোঁট কামড়ানো কিস। মায়ের ভাইয়ের বস সাথে মায়ার কি শত্রুতা তা নিজেও জানে না সে। অপুর এমন চেপে ধরাই হয়তো তার সুবিধা হচ্ছে, তবে মায়া এতে করে বেশ ব্যথা পাচ্ছিল। মায়া কোনো রকম নড়াচড়াও করতে পারছিল না। মায়া কি করবে কিছু ভেবে না পেয়ে দমে যায়। মায়ার দমে যাওয়াতে অপু আরও এক ধাপ এগিয়ে আসে মায়ার দিকে। অপু নিজের হাত মায়ের শাড়ির ভিতরে দিয়ে মায়ের উন্মুক্ত কোমর জুড়ে বিচরণ করতে লাগলো। অন্য হাতে টেনে টেনে ঠোঁট কামড়িয়ে কিস করছে সে। ওনার এমন টানাটানিতে মায়ার মনে হচ্ছে আজ হয়তো অপু তার ভিতর ঢুকবে, নয়তো মায়াকে অপুর বুকের ভিতর ঢুকাবে। দুইটা যে কোনো একটা করেই দম নেবেন, নয়তো আজকে মায়াকে আর ছাড় দিবে না উনি। এভাবে কেটে যায় টানা 20 মিনিট। রুডলি কিস করে এক ধাক্কা দিয়ে মায়াকে সিঁড়ি কৌটার নিচে ফেলে হন হন করে চলে যায় অপু। অপুর ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে কোমরে ব্যথা পায় মায়া। ব্যথা পাওয়ার সাথে সাথে ঘুম থেকে ধরপড়িয়ে ওঠে সে। ঘুম থেকে উঠে মায়া হাঁপাতে লাগলো, আর আপন মনে বলল, কি সাংঘাতিক ব্যাপার, ভাইয়ের বসকে নিয়ে কি স্বপ্নটাই না দেখলাম আমি। তাও সেই স্বপ্ন ছিল না, একদম কিস পর্যন্ত চলে গেলাম। আল্লাহ, ভাবা যায়? এত এত কিছু না ভাবা যায় না। যদি বেটা শুনতে পারে যে আমি রাত বিরেতে এমন স্বপ্ন দেখি, তাও ওনাকে নিয়ে, তাহলে নির্ঘাত আমায় ছেড়ে পড়ে দিবে বিনা বাক্যে। সাথে এটাও বলে দিবে আমাকে দানা পানিও না দিতে, আমাকে জেলে রেখে না খাইয়ে শুকিয়ে মারার ধান্দা বানাবে। আমি বুঝি, সব বুঝি আমি। আমাকে শুকিয়ে মারতে চাই ভাইয়ের বস। তাই যত কিছুই হোক না কেন, ওনাকে জানতে দেওয়া যাবে না আমার এই বাজে স্বপ্নের কথাটা, নয়তো আমাকে শুকিয়ে মরার থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমি এত তাড়াতাড়ি মরতেও চাই না। কি করে পারলাম এমন একটা স্বপ্ন দেখতে, তাও এমন একটা মানুষকে নিয়ে? ভাবতেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে আমার। কথাটা আপন মনে বলে নিজের মুখের উপর বৃষ্টির রিমঝিম ধারার ফোঁটা ফোঁটা জলের মতো জমে থাকা ঘামের বিন্দু মুছতে লাগলো মায়া। মায়া কয়টা বাজে দেখার জন্য ফোন হাতে নিয়ে ফোনে লাইট অন করতেই চোখে পড়ে ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা 2:45। তার মানে এখন গভীর রাত। আর মায়ার আম্মু বলে গভীর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়। যদি এই স্বপ্নটা সত্যি হয়, তাহলে মায়াকে বাঁচতে বাঁচতে ইন্নিল্লাহ পড়তে হবে কোনো কথা ছাড়াই, কারণ সে মানুষটিকে নিয়ে এত সুন্দর স্বপ্ন দেখেছে সে। আসলে সে মানুষ নয়, আস্ত একটা বিপদ। মায়ার স্বপ্ন নিয়ে ভাবছে, হঠাৎ করে তার কানে ভেসে আসে বাহির থেকে চিল্লা চেঁচামেচির শব্দ, যা তার রুম পর্যন্ত আসছে। মায়া ভাবছে হয়তো সবাই এখনো বসে আড্ডায় মেতে আছে। মায়াও ছিল সবার সাথে, কিন্তু মায়ার ভাইয়া মায়াকে জোর করেই রুমে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে রেগে মেগে শাড়ি পরেই বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে পড়ে আছে। মায়া আর কিছু ভাবল না, নিজের বিছানা থেকে উঠে পড়ল সবার উদ্দেশ্যে আড্ডা দিবে বলে। যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই, আমি রিক্তা ইসলাম মায়া। এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আর যাকে নিয়ে এই ভয়ানক স্বপ্নটা দেখলাম সে হলো আমার বড় ভাইয়ের বস আব্রাহাম অপু খান। বাংলাদেশ টপ বিজনেসম্যানদের মধ্যে নাম্বার 1-এ আছে। যা বলে তাই, তার উপর কোনো রকম কথা চলে না কারো। অসম্ভব রাগী একরোখা মানুষ উনি, সাথে অতিরিক্ত মাত্রায় সুন্দর। একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে, তাকে না দেখলে বুঝতে পারবেন না। সুন্দরের সাথে পাল্লা দিয়ে সুন্দর মানুষ তিনি, কিন্তু খুব গম্ভীর
প্রকৃতির মানুষ, সারাদিনে 5টা কথা বলে কিনা সন্দেহ আছে সবার। এত এত সন্দেহ ভিড়ে লোকটা কেমনে বাঁচে আল্লাহই জানে। আমি তো কথা ছাড়া মরেই যাব আল্লাহ। সারাদিন বক বক না করতে আমার পেটের ভাতই হজম হয় কিনা সন্দেহ আছে আমার। বাকিটা তো পরের বিষয়। মায়া ড্যাং ড্যাং করে সিঁড়ি দিয়ে নেমে চলেছে। অপুর সাথে তেমন একটা চেনা বা ওনার সাথে মায়ার কখনো কথা হয়েছে এমন কিছু না। অপু খানকে মায়া মাত্র কাল সন্ধ্যায় দেখেছে, তাও মায়ার বড় ভাই আরিফের হলুদ সন্ধ্যায়। মায়ার ভাই এর বিয়ে আজ, তাই সেই সুবাদে অপুকেও ইনভাইট করা হয়। অপুর সম্পর্কে সবটাই মায়ার ভাইয়ার কাছ থেকে জানা। ভাইয়া সবসময় অপু খান সম্পর্কে বলে বেড়ায় বাড়িতে, তাই ওনাকে দেখার প্রবল আগ্রহ ছিল মায়ার মনের মধ্যে, যদিও এখনো কারো কাছে সেটা প্রকাশ করেনি সে। কিন্তু কাল মায়া অপুকে দেখে নিজের ভাইয়ার হলুদ সন্ধ্যার স্টেজের সামনে দাঁড়িয়ে আছে চুপচাপ। ওনার পিছনে 4-5 জন বডিগার্ডও দাঁড়িয়েছিল। অনাহেসে আর থাকবেই না কেন? ভিআইপি পার্সন কি আর এমনি এমনি কোথাও চাই নাকি? মায়া সিঁড়ি বেয়ে ছাদে উঠে চারপাশে চোখ বুলিয়ে সবটা পর্যবেক্ষণ করছিল। গায়ে হলুদ শাড়ি ছিল তার, মুখে ছিল হালকা ভারী মেকআপ, সব মিলিয়ে ঠিকঠাক ছিল সে। শাড়ির আঁচলটা মায়ার হাতে ধরা ছিল, অন্য হাত ছিল ফুলের থালা। এক হাতে শাড়ি সামলিয়ে অন্য হাতে ফুলের থালা ধরে স্টেজের সামনে গিয়ে দাঁড়ায় মায়া। হাসি মুখে ফুলের থালাটা স্টেজে রেখে পাশ ফিরতেই চোখে পড়ল অপু খানকে। মায়ার দিকেই তাকিয়েছিলেন তিনি পলকহীনভাবে। মায়া তাকাতেই চোখাচোখি হয় দুজনের। হঠাৎ করে মায়া তাকাতেই চোখ নামিয়ে অন্যদিকে তাকালো অপু। আর মায়া চোখ বড় বড় করে ড্যাব ড্যাব করে হাঁ করে তাকিয়েছিল অপুর দিকে। অপুকে ছাড়া কিছুই যেন চোখে পড়ছিল না তার। শুধু মনে হচ্ছিল এই মুহূর্তে অপুকে দেখা ছাড়া তার বিশেষ কোনো কাজ নেই। তাই এক মনে দেখে চলছিল সে। জীবনে প্রথম ক্রাশ নামক বাসটি তখনই উদয় হয় মায়ার জীবনে অপু খানকে দেখে। মায়ার তখন শুধু একটা কথাই মাথায় আসছিল, একটা মানুষ এত সুন্দর কেমনে হয়? মায়ার এমন করে তাকানোতে অপু বেশ বিরক্ত হচ্ছিল, তা ওনার ফেস দেখেই বোঝা যাচ্ছিল। তবে তারপরও মায়ের কোনো ভাবান্তর হলো না। মায়া ঠিক আগের ন্যায় তাকিয়ে রইল। পরে উনি ওনার বডিগার্ডকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, মুখটা বন্ধ করো। এভাবে তাকিয়ে থাকার কি আছে? আমাকে কি জুস বানিয়ে খাবি এখন? আর তোকে এখানে যদি আর একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকতে দেখি, তো আমি তোকে জুস বানিয়ে খাবো, উইদাউট সুগার ছাড়া। অপু কথাগুলো বলেই মায়ার দিকে আর চোখে একবার দেখে নিল। অপুর বডিগার্ড আসিফ ওনার কথাই কিছু বুঝতে না পেরে হাঁ করে তাকিয়েছিল ওনার মুখের দিকে। আর মায়া অপুর এমন কথা শুনে দৌড়ে সেখান থেকে পালায়। কি সাংঘাতিক ব্যাপার, একটু তাকাতেই আমাকে জুস বানিয়ে খেতে চায়, তাও আবার চিনি ছাড়া। আল্লাহ, কথাটা আপন করে বলল মায়া। মায়া তখনই মনে মনে শপথ করেছিল অপুর সামনে আর যাবে না সে। কিন্তু মায়ার এই শপথটা সে দীর্ঘস্থায়ী করতে পারেনি, কারণ যতবার মায়া ছাদে উঠেছিল ততবার বেহায়া চোখ তার শুধু অপুকেই দেখেছে। উনি একটিবার এর জন্যেও মায়ার দিকে তাকাননি। তবে শুধু যে মায়া একা অপু খানকে গিলে খাচ্ছিল তা কিন্তু মোটেও নয়। বিয়েবাড়ির সব মেয়েরাই অপুকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। মায়ার সব কাজিনরা রীতিমতো অপুর নামের মালা জপতে শুরু করে। এতে করে মায়ার কোনো রকম নেগেটিভ রিয়াকশন ছিল না, কারণ অপু ছিলই এমন সুদর্শন পুরুষ চারদিকে দৃষ্টিপাত সবাই করতে বাধ্য। হই হুল্লোড় গান বাজনার সাথে মায়ার ভাইয়ের হলুদ ছোঁয়া শুরু হয় 12টার দিকে। সবাই একে একে লাগাতে শুরু করে হলুদ। মায়া চুপচাপ স্টেজ একপাশে বসে হাসি মুখে নিজের ভাইয়ের হলুদ পর্ব দেখছিল। ঠিক তখনই মায়ার পাশে চেয়ার টেনে বসে পড়ে মায়ার চাচাতো ভাই জিশান। বয়সে আরিফের সমান হলেও মায়ার সাথে জিশান খাতির জমাতে চায় অনেকটাই। কিন্তু মায়ার কেন জানি জিশানের এই অতি আদিক্ষেতা কোনো কালেই পছন্দ না একদমই। তাই বরাবরই তাকে এড়িয়ে চলে মায়া। মায়া জিশানের উপস্থিতিতে বেশ বিরক্ত, কিন্তু এই মুহূর্তে এখান থেকে ওঠার কোনো পথ নেই, কারণ মায়ার চারপাশে চেয়ার টেনে বসে আছে মায়ার গুণধর বান্ধবীরা, আর যে পাশটা খালি ছিল সেই পাশে বসছে জিশান। মায়াকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলছে জিশান। মায়া একটু বাধ্য হয়ে জিশানের কথা কানে তুলছিল, আর বড় ভাই হওয়ার সুবাদে হাসি মুখে কথার উত্তর দিচ্ছিল সে।
জিশানের সাথে কথা বলতে বলতে হাসি মুখে স্টেজের দিকে তাকিয়ে চুপসে যায় মায়া। কারণ আরিফের বস মানে অপু খান মায়ার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, না রাগ না ভালোবাসার চোখে। মায়া ওনার এমন তাকানোর মানে বুঝতে পারেনি, তাই সেও কোনো রকম ভনিতা ছাড়াই অপুর দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। খানিক বাদেই কেউ একজন আলতো ছুঁয়ে দেয় মায়ার গাল। মায়ার সাথে সাথে চমকে উঠে পাশ ফিরে তাকায়। তখনই তার চোখে পড়ল 5 বছরের ছোট্ট একটি ছেলের দিকে। আমার গালে আদুরে আলতো হাত বুলিয়ে আদর করে মামুনি মামুনি ডাকছে। মায়া বাচ্চা ছেলেটিকে দেখে হাসি মুখে কোলে তুলে নিল, আর গালে একটা কিস করে জিজ্ঞাসা করলো, এখানে একা কেন বাবা? তখনই রুহান আঙ্গুল দিয়ে ইশারা করে আরিফকে দেখায় মায়াকে ডাকছে বলে। রুহান হলো মায়ার বড় আপুর ছেলে। মায়া রুহানকে জিশানের কাছে রেখে আরিফের উদ্দেশ্যে স্টেজের দিকে এগিয়ে গেল। মায়া তার ভাইয়ের পাশে দাঁড়াতেই ভাই মায়াকে দেখেই ঝটপট তাড়া দিয়ে বলে উঠল, মায়া, আমাকে তাড়াতাড়ি হলুদ ছুঁয়ে নিচে চলে যা। তোকে আর সাথে থাকতে হবে না। আয়, তাড়াতাড়ি আয়। আরিফের কথাই বেশ অবাক হলো মায়া। মায়া ভাবছে আমার ভাইয়ের হলুদে আমাকে থাকতে মানা করছে আমারই নিচের ভাই। বিষয়টা মায়ার কাছে বেশ অপমানজনক মনে হলো, তাই বিনা বাক্যে গাল ফুলিয়ে রাগ দেখিয়ে আরিফকে হলুদ না লাগিয়ে চলে আসলো নিচের রুমে। তারপর বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে পড়েছিল সে। তখনই অপু খানকে নিয়ে এমন একটা বাজে স্বপ্ন দেখে মায়া। অবশ্য এতে মায়ার দোষ, কারণ অপুকে দেখার পর থেকে সারাক্ষণ শুধু অপুকে দেখে আর ভেবে সময় পার হয়েছে তার। আর সেই চিন্তা ভাবনার সূত্র ধরে অপুকে নিয়ে স্বপ্ন দেখা। মায়া ঘুম ঘুম চোখে বাহিরে বের হলো। আশেপাশের কাউকে দেখতে না পেয়ে এলোমেলো চুল আর শাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে মায়া। ছাদের সিঁড়ির কাছে আসতেই আচমকা মুখোমুখি হয় অপু খানের সাথে। হয়তো বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিল উনি। অপুর সাথে মুখোমুখি হতেই মায়া পাথর মূর্তির মতো ঠাই জায়গায় দাঁড়িয়ে পড়ে, কোনো রকম নড়াচড়া ছাড়াই। অপুর দৃষ্টি ছিল মায়ার ঘুম চড়ানো চোখ মুখে। মায়া অপুর দিকে একটু কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই অপু নিজের বডিগার্ড আসিফকে উদ্দেশ্য করে বলল, আসিফ, এমন করে তাকিয়ে আছিস কেন আমার দিকে? বলি, লজ্জা শরমের মাথা কি খেয়ে ফেলেছিস নাকি? জীবনেও কি পুরুষ মানুষ দেখিসনি? এমন করে তাকিয়ে আছিস, মনে হচ্ছে নিজের হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে পেয়েছিস। এমন করিস না, আমি কিন্তু রেগে গেলে তোর চোখ খুলে নিব। অপুর কথার মানে মায়া বেশ বুঝতে পারছে যে কথাগুলো অপু মায়াকে উদ্দেশ্য করেই বলছে। অপুর কথা শুনে মায়া রেগে যায়। রাগে গজগজ করে উঠে মায়া অপুকে উদ্দেশ্য করে বলে উঠল, এই মিস্টার, সমস্যা কি আপনার? সেই সন্ধ্যা থেকে দেখছি আপনি যা নয় তাই বলছেন। আপনার দিকে তাকালে আপনার সমস্যা হলে আপনি বোরকা পরে থাকতে পারতেন তো, নাকি? আর এত এত মানুষের মধ্যে আমায় কেন আপনার চোখে পড়ছে আমি তো জানি না। অনেক মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, ওদের তো কিছু বললেন না। আর আমি একা না, আপনিও আমার দিকে তাকান, আপনার চোখও আমি তুলে দিব। বন মানুষ একটা। মায়ার কথা শুনে অপু রাগে ফুঁসতে লাগলো। মায়া কথাগুলো রাগের কারণে বলে ফেলেছে, কিন্তু কথাগুলো শেষ হতেই মায়ার মনে পড়ে যায় সেই স্বপ্নের কথা। মায়া নিজের চারপাশে চোখ বুলিয়ে নিতেই দেখতে পায় সে এখন সেই সিঁড়িটার উপর আছে যেখানে অপু স্বপ্নে তাকে কিস করেছে। স্বপ্নের কথা মনে পড়তেই মায়া ভয়ে চুপসে যায়। মায়া অপুর ডাক বুঝতে পেরে ধীর গতিতে অপুকে পাশ কাটিয়ে পালাতে চেষ্টা করলো। অপু দুম করে মায়ার হাত ধরে এক টানে মায়াকে নিজের বুকে নিয়ে আসে। এমনিতেই মায়া অপুর উপর ক্রাশ, আর সেই ক্রাশের বুকে এখন সে, তাই বুকের ধুকপুকুনিটা বেশ দ্রুত ওঠানামা করছে তার। অপু তার গার্ডসদের অর্ডার করলো দ্রুত এখান থেকে চলে যেতে। মায়া বেশ ভয় পাচ্ছে। অপু মায়াকে জড়িয়ে ধরে সেই স্বপ্নের মতো করে মায়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে লেপ্টে ধরে। মায়া গোঙানি দিচ্ছে আর অপুর থেকে ছাড়া পেতে চেষ্টা করছে। মিনিট 5 পর অপু মায়ের ঠোঁট ছোড়া ছেড়ে দিল। মায়া হাঁপাতে হাঁপাতে অপুকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো? আপনি আমার সাথে এমন করলেন কেন? তুমি প্রয়োজনের থেকে বেশি কথা বলো, তাই তোমার মুখটা বন্ধ করলাম। আমাকে বাজে কথা বলার আর ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলার সাজাটা আরও পরে দিব, এখন নয়। তোমার ভাইয়ের মতো তোমারও এই বাড়ি থেকে যাবার সময় হয়েছে। অপু কথাটা বলতেই হনহন করে মায়ার সামনে থেকে চলে যায়। মায়া কিছুই বুঝতে পারল না, তবে এটুকু মায়া ঠিক বুঝতে পারছে যে তার সাথে অন্য কেউ কথা বললে সেটা অপুর সহ্য হয় না। মায়া আপন মনে বলল,
তবে কি অপু তাকে ভালোবেসে ফেলেছে? পরদিন সকালে অপু তার বাবা মাকে নিয়ে মায়ার বাড়ি চলে আসে। মায়া কিছু বুঝে ওঠার আগেই অপু আর মায়ার বিয়ের দিন ঠিক হয়। মায়ার একটু অমত থাকলেও সেটা প্রকাশ করতে পারেনি সে, কারণ অপু যদি শোনে মায়া তাকে বিয়ে করতে চায় না, তবে মায়াকে গুলি করে মেরে দিবে। অবশেষে মায়া আর অপুর বিয়েটা হয়ে যায়। অপু মনে মনে হাসছে, কারণ এখন সে মায়াকে রোজ রোজ রোমান্টিক অত্যাচার করতে পারবে। আর মায়া ভয় পাচ্ছে তার ক্রাশ নামক বাসটা কত জ্বালাবে কে জানে।